রাজনীতি করে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 25 বছর লড়াই সংগ্রাম করে এই সাংস্কৃতিক মুক্তিযুদ্ধকে একটি পর্যায়ে নিয়ে আসার জন্য বাংলার প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের যে প্রতীক শরীর প্রতীককে সরিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল হায়েস মুন্না ভাই, জনাব আবুল হায়েস মুন্না ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জীবন ভাইকে, আমার শ্রমিক মুক্তিযুদ্ধের উপদেষ্টা এবং আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের আয়োজনে এই সরকারের 1 বছর পূর্তি প্রাপ্তি প্রত্যাশা করণীয় সূচক আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশিদুল ইসলাম সুবন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের আরেক বন্ধু সংগঠন যুব মুক্তিযুদ্ধের সম্মানিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সহ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে যারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাই বোনদেরকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং সাংস্কৃতিক সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে আগস্টের 8 তারিখে আমাদের দেশে একটা নতুন সরকার বসে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, যাকে আমরা মধ্যবর্তীকালীন সরকার বলছি। সেই মধ্যবর্তীকালীন সরকারের আজকে 1 বছর পেরিয়ে আরো প্রায় 1 মাস চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি পেলাম? যেমন দেখুন, বাংলাদেশ 5ই আগস্টের পূর্বে একটা পন্থী ছিল, আমরা যেটা জানি সেটা হচ্ছে ভারতপন্থী। এখন কিন্তু বাংলাদেশ 3টা পন্থীতে বাংলাদেশ আজকে ইনভলভ। ভারতপন্থী তো আসেই, তার সাথে আরো দুটো পন্থী আছে, একটা হচ্ছে মার্কিন পন্থী আর হচ্ছে পাকিস্তান পন্থী। তার মানে আমরা আজকে কোথায় আছি? যেমন দেখুন, রাজনৈতিক সমস্যার সমাধান কিন্তু রাজনৈতিকভাবেই করতে হবে। এই সমস্যার সমাধান বিকল্প অন্য কোনো শক্তি দিয়ে করা সম্ভব না। একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব। এবং একটা দেশ যারা চালায়, এই রাষ্ট্রযন্ত্রটা যারা চালায়, তাদেরকে অবশ্যই রাজনীতিবিদ হতে হবে। তবে আমরা 8 তারিখে যে সরকারটা গঠন করেছি যাদেরকে দিয়ে, আমরা কিন্তু ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ভালো মানুষ হচ্ছে। উনি ম্যান হিসেবে অনেক ভালো শিক্ষিত একজন মানুষ, ভদ্র মানুষ, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উনি যাদেরকে দিয়ে এই সরকারটা গঠন করলেন, উনি যে গ্রুপটাকে নিয়ে রাষ্ট্রযন্ত্রটাকে চালানোর জন্য যে একটা সরকার তৈরি করলেন, উনি এরা আসলে কারা? এদের মধ্যে আপনি দেখবেন একটা বড় অংশ হচ্ছে যারা ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, এখান থেকে একটা বড় অংশ আসছে, এবং যারা ওনার সাথে এনজিও রিলেটেড কাজে সম্পৃক্ত তাদের একটা বড় অংশ গুনে নিয়ে আসছেন। তারা হয়তো কোনো উপদেষ্টা বলেন যে আমরা আমাদের যে কাজগুলো করছিলাম সেটা তো অনেক ভালোভাবে করছিলাম, আমাদেরকে কেন আনা হলো? আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে কে নিয়ে আসছে? আপনারা তো আপনাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসছেন আজকে, এটা তো আমরা দেখছি। আমরা আজকে দেখছি খুব দুঃখজনক যে বাংলাদেশ বিমানের চাকা চুরি হচ্ছে, জানেন আপনারা? বাংলাদেশ বিমানের চাকা চুরি করে অন্যত্র এলাকার সাথে বিক্রি করে দিচ্ছে। আমরা কি দেখছি সেটাতে হঠাৎ করে
আমার সমস্ত সাদা পাথর নাই হয়ে যাচ্ছে সিলেট থেকে, সাদা বালি হাওয়া হয়ে যাচ্ছে, তখন আমরা কোথায় আছে? আমরা আসলে মানে এই রাষ্ট্র যন্ত্রটাকে বাংলাদেশকে আসলে কে চালাচ্ছে? তাদের মানসিকতাটা কোথায়? যেমন তাদের তো হঠাৎ ওদের তিনটা কাজ ছিল, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। যেমন সংস্কারের কথা যদি আমরা বলি, যেমন সংস্কার যে কণ্ঠগুলো আমরা শুনছি, ওনারা দিনের পর দিন সংস্কারের কথা বলছে। আমরা তো জানি একটা বিষয় যে এখানে সংস্কার বলতে আসলে কি হচ্ছে। ওনারা একটা নারী সংস্কার কমিশন করেছিলেন, যেখানে নারীদেরকে সংস্কারের যে বিষয়গুলো তারা উপস্থাপন করছেন সেটা 24 ঘন্টার ভিতরে। আমাদের দেশের যারা নারী তারা সেই তাদের সংস্কারের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন, কারণ যাদের জন্য আপনি সংস্কার করছেন তাদের সাথে তো আপনি কথা বলেননি। এই হল বর্তমান মধ্যবর্তীকালীন সরকারের একটা নমুনা। যেমন দেখুন, আমরা 2014 সাল থেকে নিবন্ধন নেওয়ার পর থেকে বলছি যে নির্বাচন কমিশন, যে কমিশন হচ্ছে বাংলাদেশে নির্বাচন পরিচালনা করে, যেমন ধনীজীবন সাহেব অনেক ধরাধরের পরে বলাবলির পরে ধমক টমককে কিংবা কোথাও গিয়ে মুসলিমকে দিয়ে উনি শেষমেশ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। এবং ওনার আরেকটা চরিত্র আছে, উনি এক বছরে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো বক্তব্য উনি দেন না, কোনো সাক্ষাৎকার উনি দেন না। উনি বিদেশের মিডিয়ায় সাক্ষাৎকার দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনো সমস্যা নেই। আমি এটা মানে উনি বিদেশে কেন, উনি চান্দ দেশে যে সাক্ষাৎকার দেন, এটা আমার কোনো আপত্তি নেই। উনি চান্দ দেশে যে একটা ওখানে একটা স্টেজ করুক, কোনো ওখানে কিছু সাংবাদিক তৈরি করুক, কোনো ওখানে সাক্ষাৎকার দেখ, আমার সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমার দেশ, আমার বাংলাদেশ অসংখ্য রক্তের বিনিময়ে, 30 লক্ষ শরীরের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানবের সম্প্রদায়ের বিনিময়ে এই বাংলাদেশ, এই মানচিত্র এবং এই পতাকা, এটা আপনি আসেন। আমরা তো জানি, আমি আজকে যে ভাষায় কথা বলছি একমাত্র বাংলা ভাষা পৃথিবীতে, যে ভাষার জন্য আমাকে রক্ত দিতে হয়েছে, যে ভাষার জন্য অসংখ্য মায়ের বুকের অনেকে রক্ত দিতে হয়েছে, যার জন্য আজকে বাংলা ভাষা। আপনি বলুন না, আমার তো সমস্যা নেই, কিন্তু আপনি আমার বাংলাকে, আমার ভাষাকে আপনি কটাক্ষ করবেন। আপনি মার্কিনে গিয়ে বসেন, বাংলাদেশের মানুষ এমন, আপনার কি জানেন তারা 500 টাকা 100 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আরে ভাই, আমি তো আপনাকে এদেশের রাষ্ট্রপ্রধান বানিয়েছি, আপনাকে আমি তো অধিকার দেয়নি আপনি বিদেশে আমার দেশের মানুষকে এরকম অবলম্ব করে লক্ষ্য করবেন। আমি তো এই ক্ষমতা আপনাকে দেয়নি। আপনি কিসের অবলম্ব করেছেন? আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে কোনো বাবা, কোনো মা ধরেন ছেলে নেশা করে, তারপরে তো সে মা বলে যে আমার সন্তান নেশা করে? তো তাদের কোথাও কোনো দৃষ্টান্ত আছে? প্রত্যেক মার চরিত্র হচ্ছে সন্তানের পরিণামগুলোকে, সন্তানের নেগেটিভ গুলোকে আছে উঠে থেকে রাখা, যেন কেউ না দেখে। আর উনি কি করছেন? মার্কিনে বসে বিদেশের সামনে আমাদেরকে উলঙ্গ হচ্ছে, লক্ষ্য করছেন। উনি বলছেন বাংলাদেশের মানুষ 100 টাকায় 500 টাকায় বিক্রি হয়ে যায়, এদেশে নির্বাচন দিলে কি হবে উনি না বলছেন। তাহলে বুঝতে পারছেন আমরা কেমন অভিভাবককে বসিয়েছি বাংলাদেশে। উনি বাংলাদেশ নিয়ে কতটুকু ভাবছেন, উনি এদেশে 18 কোটি মানুষকে নিয়ে কতটা ভাবছেন। আমি কিছু দৃষ্টান্ত আপনাদেরকে বলি। 15 বছরে শেখ হাসিনা যত চুক্তি করছেন ভারতের সাথে, একটা চুক্তি খোলামেলা করেননি, একটাও দেখাননি আমাদেরকে। আমাদের অনেক কষ্ট ছিল। 1 বছর 19 যত চুক্তি করেছেন মার্কিনের সাথে, আমাদেরকে দেখিয়েছেন? আমরা কি সেটা জানি? আমরা জানি না। আমার মহাসচিব সাহেব বললেন, হুট করে রাতের বেলা উনি বলছেন, ওনার এক উপদেষ্টা, যে আমরা করিডোর করে দিব, জাতিসংঘের সাথে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদেরকে তো বলেননি। আমরা 3 বছর হুট করে বলছেন, আরেক ওই যে বিদেশ থেকে, ওটাও সব বিদেশ থেকে নিয়েছেন। ওনারা আমার সব কিছু বিদেশি বিদেশি লোক স্যার এই দেশ চলবে। সেই আশিস চৌধুরী উনি বলে দিলেন, ডিসেম্বরে আমরা কি করবো, আমাদের চট্টগ্রামের সেই বিখ্যাত টার্মিনাল আমরা বিদেশের মাঝে তুলে দেব। আরে ভাই,
এগুলো যে আপনি তুলে দিচ্ছেন, আপনি গৌরব দিয়ে দিচ্ছেন আজকে সেন্ট মার্টিন। আপনারা কি জানেন আজকে প্রায় 9 মাস যাবৎ সেন্ট মার্টিনে কোনো মানুষ যেতে পারছে না? কারণ সে সেন্ট মার্টিনটা কি হচ্ছে, ওখানে উনি কি করছেন? এই প্রশ্নটা আমরা করতেই পারি, তাই না? আমাকে প্রশ্ন করে আমার নেতা কর্মীরা, আমার শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করে যে মোল্লা ভাই আমরা সেন্ট মার্টিনে তো মানুষ যাচ্ছে না, 9 মাস হয়ে গেল, ওইটা কি ওনার সব বিক্রি করে দিলেন? ওখানে কি আমেরিকাকে ঢুকাই দিলেন? আপনি বলুন। আমার আরেকজন উপদেষ্টা আছেন, পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন আমরা লোক পাঠাচ্ছি। আবার সেন্ট মার্টিনের মানুষজন বলছে যে আমাদের তো বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন পর্যটক, যে পর্যটক যদি না আসে আমরা বাঁচবো কেমনে? আবার উনি বলছেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন রক্ষা করার জন্য নাকি আমাদেরকে ওরা যেতে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে ওখানে আসলে লক্ষ্যটা কি? আপনি পরিষ্কার করুন। তার মানে শেখ হাসিনাও পরিষ্কার করেনি, আপনারা পরিষ্কার করছেন না। আলটিমেট যে জগদ্দল পাথরকে, যে বেশিরভাগকে আমরা সরালাম, তার সাথে আপনার পার্থক্যটা কি? আমরা এক পন্থীতে কাছে 2 পন্থীতে লিপ্ত। আমরা যে পাকিস্তান বলছি, যে মার্কিন বলছি, ভারতপন্থী তো আছেই, ওটা শেষ হয়ে যায়নি। তার মানে কি আগে করার করেছিলাম, গ্রামে একটা কথা আছে, এখন আমরা শহরে চুলার উপরে পড়ে গেছি। এই ক্ষেত্র দেখার জন্য, এই কর্মকাণ্ডগুলো দেখার জন্য তো আপনাকে আমরা বসাইনি। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা 15 বছর যেন তেন নির্বাচন করে বিনা ভোটে, দিনের ভোট রাতে করে এখানে তো টিকে গেছে, এটা যদি আপনি মনে করেন যে সামনের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আপনি বলছেন, সেটা আপনি যেন তেন ভাবে, এবং আমরা দেখছি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন গঠন করার যে আইন, সে আইনটা পর্যন্ত এখনো হয়নি, সংস্কার কমিশন করছে না। তাহলে সামনের ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুস্থ একটা নির্বাচন হবে, যা আমাদের 17 বছরের চাওয়া, সেটা আদৌ হবে কিনা এটা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত। আর আপনি যদি মনে করেন যে আপনার পছন্দের কোন মানুষকে শেখ হাসিনার মতো করে আপনি বসাবেন, এটা একটা ভুল ভাবছেন আপনি। আমি আপনাকে বলছি যে এটা আপনি ভুল ভাবছেন, এইভাবে আপনি পারবেন না। সুতরাং দয়া করে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে খেলার চেষ্টা করবেন না, এদেরকে অন্ধকার রাখার চেষ্টা করবেন না, তাহলে ভুল হবে। বিগত 1 বছর আগের যে সরকার, সেখান থেকে শিক্ষা নিন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত। আমাদের বলতে হবে না, আমরা শুধু বলে দিচ্ছি যে আপনি যা যা করছেন, এই যে কমিশন খেলা আপনি খেলছেন, এবং এই কমিশন খেলা খেলে আপনি নিজ দিয়ে দেশকে নিয়ে কি করছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে, বুঝছে। দয়া করে এইসব থেকে বেরিয়ে আসুন এবং যা সত্যি করছেন এই সমস্ত কিছু বাংলাদেশের মানুষকে জানান। তা না হলে শেখ হাসিনা, আওয়ামী লীগ 17 বছর যা করে গেছে কোনো কিছু কিন্তু তুলে নেই। এবং আশ্চর্য ব্যাপার, আমার কাছে খুব আশ্চর্য লাগে, পুরো শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশে অনির্বাচিত সরকার যতদিন থাকবে ওই দেশের কোনো রকম কোনো উন্নয়ন হবে না। আপনারা কি জানেন 1 বছর বাংলাদেশের সাথে বিশ্বের কোন দেশ কোনো চুক্তি করেনি, শুধু সড়ক তৈরি হয়েছে। এই 1 বছরে উনি বিগত সরকারের, বেশিরভাগী সরকারের যত টাকা, বিলিয়ন টাকা, আমার নির্বাহী কমিটির এক নেতা বলে গেছেন যে হাসিনা যখন চলে গেছে তখন 21 বিলিয়ন আমাদের ছিল, এখন সেটা 30-এ আসছে। হিসাবে তো সেটা হওয়ার কথা নেই, সেটা 50 ক্রস করার কথা। আপনি যদি চুরি না করেন, তাহলে 16 বছরে যে টাকা পাচার হলো, আপনি কয় টাকা দিয়ে আসছেন? গত 5 দিন আপনার প্রেস সচিব বলছে চুরিকৃত টাকা বিদেশ থেকে বাংলাদেশে আনতে কয়েক বছর সময় লেগে যাবে। আরে ভাই লাগুক, তাহলে আপনি বলতেন 1 বছরে কয় টাকা দেশে ফেরত নিয়ে আসছেন, আপনি তো কিছুই নিয়ে এসেছেন, তা তো বলতে পারতেন, সেটা তো করেননি। তাহলে আপনি 1 বছর করছেন নাকি? 1 বছর আপনি অনেক কিছু করতেন। আপনার কেসগুলোকে নিয়ে গেছেন, আপনার গ্রামীণ ব্যাংকের সুদ মকুব করেছেন, আপনার গ্রামীণ ব্যাংকের কোনো ট্যাক্স দিতে হবে না, এটা আপনি পাস করে নিয়েছেন, অনেক কাজ করতেন আপনারা। আপনি ভুলে যেতে অনেক সুস্থ হয়ে গেছেন। কিন্তু বাংলাদেশ কি হয়েছে? আজকে এখনো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদেরকে এগুলো বলতে হচ্ছে। এই জন্য আপনাকে বলছি
এবং এই উপদেষ্টা পরিষদকে বলছি এবং এই সরকারকে বলছি, দয়া করে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন এবং বিচার যে প্রক্রিয়া আপনারা বিচারের বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছেন এটা যথাযথ না। বিচার প্রক্রিয়াকে যথাযথ করুন এবং সংস্কারের যে কথাগুলো বলছেন, যে সংস্কার একটা দলকে একজন ব্যক্তিকে ফেসিলিটি পরিণত করে, সেই ধারাগুলোকে চেঞ্জ করে এমন ধারা সন্তুষ্ট করে যেখানে এখানে কৃষকাদের জন্ম না হয়, এক তন্ত্রের জন্ম না হয়। আপনাদের সংস্কারের মধ্যে আমরা এগুলো কোনো কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন আপনি যে বিদেশি ভিডিওতে বলছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনি নির্বাচন দেবেন, সেই নির্বাচনটা আপনি দিন এবং দয়া করে কোনো রকম এই নির্বাচন নিয়ে নাটক করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু আর কোনো নাটককে প্রশ্রয় দিবে না। এটা আপনি যদি আপনি ওই সময় দেশে ছিলেন না, কিন্তু সেই হাসিনা এবং আওয়ামী লীগের মানে এই গণঅভ্যুত্থানের যে চিত্র বাংলাদেশের আপনি পরিচয় থাকেন ঠিক আছে, কিন্তু সেই দৃশ্যগুলো মাঝে মাঝে আপনি দেখবেন যে দেশের মানুষ এদেশের রিক্সাওয়ালা। একটা বিষয় আগের তথ্য আমি আপনাদেরকে দিই, প্রায় 300-র উপরে গার্মেন্টস আজকে আমাদের বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং আপনি এগুলো দেখুন, এই ভিডিওগুলো দেখুন যে দেশের মানুষ কি করতে পারে। আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি, আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, আমরা পতাকার জন্য রক্ত দিয়েছি, আমরা মানচিত্রের জন্য রক্ত দিয়েছি এবং আমরাই 90 রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আমরা 1400 ফেসিবাদকে সরিয়ে আবার প্রমাণ করেছি যে আমরা পারি। এই বাংলাদেশকে যদি আপনি 3 ভাগে ভাগ করার চেষ্টা করুন, এদেশের মানুষকে যদি অন্ধকারে রেখে আপনি যেমন ভাবে যেমন খুশি এদেশের প্রতিষ্ঠানগুলোকে যদি বিদেশি হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য যদি কোন রকম আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকুন, তাহলে সেটার পরিণতি খুব বেশি ভালো হবে না। সুতরাং এখান থেকে আপনি চলে ফিরুন এবং এদেশে অবাধ নিরপেক্ষ সুস্থ অংশগ্রহণমূলক একটা নির্বাচন আপনি ফেব্রুয়ারিতে দিন, যেটা আমরা 16 বছর যারা প্রতিজ্ঞা করছি। এই প্রত্যাশা করে এবং এই আহ্বান আপনার কাছে রেখে এবং এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল হায়েস মোন্দা ভাইকে।